আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যবেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র অষ্টম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, অ্যান্টি ড্রাগ ফর্মুলা রহস্য। গল্পটি কর্নেলের জার্নাল থেকে। হোটেল দ্য সার্কের দোতলার ব্যালকনিতে বসে চুরুট টানছিলাম। তখন রাত প্রায় 9টা। সামনে একটা বালিয়াড়ির ওধারে সমুদ্র, ডান দিকে টানা ঝাউবন চলে গেছে প্রায় 8 কিলোমিটার। সমুদ্রের শব্দের সঙ্গে ঝাউবনের শব্দ মিলেমিশে এক রহস্যময় অপার্থিব অর্কেস্ট্রা শোনা যায়। যত রাত বাড়ে অর্কেস্ট্রা আরো রহস্যময় হয়ে ওঠে। তন্ময় হয়ে শুনছিলাম। হঠাৎ ঝাউবনের ভেতর টর্চের আলোর ঝলকানি। কত রাতেও এই আলোর ঝলকানি দেখেছি। ভেবেছিলাম কেউ বা কারা রাতের সমুদ্র দেখার জন্য বিচে এসেছিল, এতক্ষণে ফিরে আসছে, কোনো দম্পতি কিংবা কোনো প্রেমিক প্রেমিকা অথবা কোনো নিঃসঙ্গ মানুষ। একটু পরে অবাক হলাম। আলোটা গত রাতে 3বার জ্বলে উঠতে দেখেছি। আজও তেমনি 3বার জ্বলল, তারপর আর কোনো আলো জ্বলল না। ওইটা ঘন অন্ধকার। ঝাউবনটা এই হোটেলের সামনাসামনি ডান দিকে যেখানে শুরু হয়েছে সেখানে খোলামেলা বালিয়াড়ি। হোটেলের আলোয় জায়গাটা মোটামুটি স্পষ্ট দেখা যায়। ঝাউবন থেকে কেউ এলেই চোখে পড়ার কথা, কিন্তু কাল রাতের মতো আজও কাকেও দেখতে পেলাম না। দিনে দেখেছি ঝাউবন থেকে সোজা নেমে আসার কোনো পথ নেই। নিচে ঘন কেয়াবন আর গুল্ম জাতীয় জঙ্গল। সাপের উৎপাত থাকা সম্ভব। সোজাসুজি জঙ্গল ভেঙে সমুদ্রের সমান্তরাল পিচ রাস্তায় উঠে যায়, কিন্তু ভ্রমণ বিলাসীদের পক্ষে সেটা রীতিমতো একটা অ্যাডভেঞ্চারের সামিল। ধরা যাক কেউ বা কারা অ্যাডভেঞ্চারের আনন্দ নিতে জঙ্গল ভেঙে রাস্তায় উঠল, কিন্তু হাতে যখন টর্চ আছে তখন আলো সে জ্বালবেই, অথচ আর আলোর পাত্তা নেই। দ্বিতীয়ত আলোটা 3বার জ্বলতে দেখলাম, আর পরপর 2টো রাত। কোনো গোপন সংকেত নাকি? চন্দনপুর অন-সিতে অ্যান্টি ড্রাগ সেমিনারে যোগ দিতে এসেছি। উদ্বোধন করে গেছেন মুখ্যমন্ত্রী। সেমিনার ব্যাপারটা আমি মোটেও পছন্দ করি না, কিন্তু আমার এক বন্ধু ডক্টর শক্তিপদ ব্রহ্মের অনুরোধে তার মাদক বিরোধী সমিতি এর উদ্যোক্তা, ঠেলতে পারিনি। এছাড়া আরও একটা কারণ ছিল। চন্দনপুর অন-সিতে সমুদ্রের বন্যতা আমাকে আকর্ষণ করে। কয়েকবারই নানা সুযোগে এখানে তাই এসেছি। এলাকাটা আমার নখদর্পণে। আলোর ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামানো নিরর্থক। সমুদ্রের ক্রুদ্ধ গর্জন ঝাউবনে এসে যেন শোকের হাহাকারে পরিণত হচ্ছে। এর চেয়ে আকর্ষণীয় আর কি হতে পারে? একটু পরে দরজায় কেউ নক করল। বিরক্ত হয়ে উঠে গেলাম। দরজা খুলে দেখি ডক্টর ব্রহ্ম। বললেন, শুয়ে পড়েছিলেন নাকি? বললাম, না, আসুন। ডক্টর ব্রহ্ম চাপা গলায় বললেন, একটা জরুরি দরকারে আসতে হলো। দরজা এঁটে ওকে ব্যালকনিতে নিয়ে এলাম। বললাম, আপনাকে একটু উদ্বিগ্ন মনে হচ্ছে, শরীর খারাপ নয় তো? ডক্টর ব্রহ্ম আসতে বললেন, না, একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছি 2 দিন থেকে। ঝাউবনে টর্চের আলো। আলো ঝাউবনে? ডক্টর ব্রহ্ম একটু থামলেন। না, আলো টালো নয়। ডক্টর মৈত্রের সঙ্গে যে মহিলা এসেছে সম্ভবত উনি তার স্ত্রী নন। একটু অবাক হয়ে বললাম, আপনি অধ্যাপিকা মহিলার কথা বলছেন কি? হ্যাঁ, প্রথমত মহিলার পদবী দাশগুপ্তা, দ্বিতীয়ত
আমাকে ক্ষমা করবেন, অমিতা দাশগুপ্তাকে আমি এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছি। দে আর কিসিং ইচ আদার। পারভার্টেড মহিলা। ডক্টর ব্রহ্মের কথায় ঘৃণার ছাপ। যুবকটি কে? ডক্টর মৈত্রের সঙ্গে এসেছে। 25-এর মধ্যে বয়স। এদিকে ডক্টর মৈত্র আমার বয়সী, 50 স্ত্রী বলে পরিচয় দিয়েছেন অধ্যাপিকা দাশগুপ্তার। তার বয়স 30-এর বেশি নয়। হাসতে হাসতে বললাম, তাতে কি? শুনুন ডক্টর ব্রহ্ম, ওদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলিয়ে অকারণ। আমাকে থামিয়ে ডক্টর ব্রহ্ম বললেন, আমি একজন মরালিস্ট কর্নেল সরকার। তাছাড়া এই অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইনে মরালিটির ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এখন কথা হলো, সর্ষের মধ্যে ভূত থাকা কি বাঞ্ছনীয়? যুবকটিকে দেখে আমার সন্দেহ হয় সে ড্রাগ অ্যাডিক্ট। ওর চেহারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। চুরুটে জোরালো টান দিয়ে বললাম, আমিও কতটা ড্রাগ অ্যাডিক্ট নয় কি ডক্টর ব্রহ্ম? এই চুরুট এবং প্রচুর কফি আমার এই বয়সে ভীষণ ক্ষতিকর। তবু দেখুন, এ দুটো ছাড়লে আমার জীবন যেন অনুর্বর হয়ে যাবে। চিন্তাভাবনা থেকে যাবে মনে হয়, যা কিনা যে কোনো নেশার ক্ষেত্রে একটা মানসিকতা। ডক্টর ব্রহ্ম হাসলেন। না কর্নেল সরকার, চুরুট বা কফি নার্কোটিক্সের আওতায় পড়ে না। বললাম, যুবকটির নাম কি জানেন? কৌশলে ডক্টর মৈত্রের কাছে জেনে নিয়েছি, আশিস সেন। সে নাকি ডক্টর মৈত্রের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। আপনি তো সেমিনারে ডক্টর মৈত্রের মুখে শুনেছেন উনি অ্যান্টি ড্রাগ প্রবণতা সংক্রান্ত বিষয়ে গবেষণা করছেন, মনস্তাত্ত্বিক গবেষণা। হ্যাঁ, একটা ওষুধ আবিষ্কার করতে চান, যা ইনজেক্ট করলে নাকি ড্রাগ অ্যাডিক্ট নেশা ছেড়ে দেবে এবং তার স্বাভাবিক দেহমন ফিরে পাবে। ডক্টর ব্রহ্ম আসতে বললেন, যার অ্যাসিস্ট্যান্ট মাদকাসক্ত তিনি কি করে অমন বড় বড় কথা বলেন? ডক্টর ব্রহ্ম, এমনও তো হতে পারে উনি ওর অ্যাসিস্ট্যান্টের ওপর নানা পরীক্ষা নিরীক্ষা করছেন। ডক্টর ব্রহ্ম একটু চুপ করে থেকে বললেন, মেবি, বাট আই কান্ট টলারেট দ্যাট পারভার্টেড লেডি অধ্যাপিকা অমিতা দাশগুপ্তা। সেমিনার কাল শেষ হচ্ছে। কলকাতায় ফিরে মহিলার মেম্বারশিপ ক্যান্সেলের জন্য মিটিং ডাকবো। বলেই ডক্টর ব্রহ্ম গুড নাইট জানিয়ে চলে গেলেন। জানি প্রচণ্ড নীতিবাগীশ মানুষ ইনি। ডক্টর মৈত্র আমার সঙ্গে কথা না বললেও কিংবা কেউ পরিচয় করিয়ে না দিলেও আশিসকে আমি লক্ষ্য করেছি। শান্ত উদাসীন প্রকৃতির যুবক, সম্ভবত কবিতা লেখে, কারণ ওর হাতে কবিতার বই দেখেছি। আজকাল শুধু কবিরাই কবিতা পড়ে, কিন্তু তার চেহারায় মাদকাসক্তের ছাপ তো লক্ষ্য করিনি। ডক্টর ব্রহ্ম তাকে এবং মিসেস দাশগুপ্তকে চুমু খেতে দেখেছেন। সত্যিই দেখেছেন নাকি? দরজায় আবার কেউ নক করল। খুলে দেখি ডক্টর সুদর্শন মৈত্র। নমস্কার করে বললেন, অসময়ে একটু বিরক্ত করতে এলাম। না না, আমি 11টার আগে শুই না, আসুন। ব্যালকনিতে বসে ডক্টর মৈত্র একটু হেসে বললেন, দেশ বিদেশে কর্নেল নীলাদ্রি সরকার রহস্যভেদী হিসেবে সুপরিচিত। এখানে মানুষের কাছে যদি একটা রহস্যভেদের জন্য অনুরোধ জানাই, আশা করি বিমুখ করবেন না। একটু গম্ভীর হয়ে বললাম, দেখুন ডক্টর মৈত্র, আমার বয়স হয়েছে। দাড়ি এবং টাকের অবস্থা লক্ষ্য করুন। ডক্টর মৈত্র প্রায় অট্টহাসি হাসলেন এবার। আমি জানি এ বয়সেও আপনি সিংহের চেয়ে শক্তিমান। এনিওয়ে, আমার রহস্যটা সামান্য। অগত্যা বললাম, বলুন ডক্টর মৈত্র। ডক্টর মৈত্র চাপা স্বরে বললেন, এই সেমিনারটা হোক্স বলে মনে হচ্ছে আমার। এর উদ্যোক্তা মাদক বিরোধী সমিতি। তার চেয়ারম্যান ডক্টর শক্তিপ্রদ ব্রহ্ম গত রাতে এবং আজ কিছুক্ষণ আগে চুপি চুপি কোথায় বেরিয়েছিলেন। উনি বেরিয়ে যাওয়ার পরই বা ওই ঝাউবনে 3বার আলোর সিগন্যাল দেখা যায় কেন? চমকে উঠলাম, কিন্তু উত্তেজনা চেপে বললাম, আপনি কি ওর প্রতি লক্ষ্য রাখেন? রাখি বলতে পারেন। বিশেষ কোনো কারণ আছে?
আছে, এখানে গত পরশু আমি সস্ত্রীক পৌঁছেছি। জাস্ট আ কোয়েশ্চেন, প্লিজ আনসার ইট। আপনার স্ত্রী আপনার পদবি নেননি, এর কারণ কি নেহাত অফিসিয়াল অর টেকনিক্যাল? দ্যাটস রাইট কর্নেল সরকার, আমরা একটু দেরিতে বিয়ে করেছি, সদ্য 2 মাস আগে। এবার গিয়ে নোটারি পাবলিকের থ্রু দিয়ে কোর্টে অমিতা এপিডেভিট দিয়ে পদবি বদলাবে। বলুন। গত পরশু পৌঁছে ক্যান্টিনে খেতে গেছিলাম। আমরা উঠেছি স্যুট নাম্বার 4-এ, নিচের তলায়। তো খেয়ে ফিরে দেখি আমার ব্রিফকেস খোলা। ওতে আমার সেমিনার পেপারে 10টা কপি ছিল, একটা নেই। কাকেও বলিনি, সামান্য ব্যাপার। ভাবলাম আমারও ভুল হতে পারে। যাই হোক, গতকাল বিকেলে দেখি ডক্টর ব্রহ্মের ঘরের পেছনে সেই পেপার। ওর 6টা জেরক্স করা পাতা কুচি কুচি হয়ে পড়ে আছে। আজ মর্নিং সেশনে ডক্টর ব্রহ্ম আমার থিম নিয়েই বক্তৃতা দিচ্ছিলেন। হাউ ইট ইজ পসিবল? ওর সাবজেক্ট তো সম্পূর্ণ আলাদা। আপনার অ্যাসিস্ট্যান্টকে সঙ্গে এনেছেন দেখেছি। হ্যাঁ, আশিস অত্যন্ত বিশ্বাসী ছেলে। একটু ভেবে নিয়ে বললাম, আমি কি করতে পারি বলুন ডক্টর মৈত্র? ডক্টর মৈত্র ফিস ফিস করে বললেন, ডক্টর ব্রহ্ম সম্ভবত এখানে সেমিনারের ছলে ড্রাগ পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করতে এসেছেন। আপনি ওর দিকে লক্ষ্য রাখুন। ডক্টর মৈত্র তখনই চলে গেলেন। কলকাতা ছেড়ে বাইরে গেলেই মর্নিং ওয়াক না করে পারি না। সঙ্গে থাকে প্রজাপতি ধরার নেট এবং স্টিক। স্টিকটি ছড়ির মতো ব্যবহার করা যায়। বাইনোকুলার এবং ক্যামেরাও গলা থেকে ঝুলে। ভোর 6টায় উঠে বেরিয়ে পড়েছিলাম। পিচ রাস্তা ধরে 1 কিলোমিটার হেঁটে বাঁদিকে গুল্মঝোপ ভেঙে বালিয়াড়িতে উঠলাম। 8 কিলোমিটার হাঁটার পর ঝাউবনের ভেতর দাঁড়িয়ে সূর্যোদয় দেখলাম। সমুদ্র থেকে হঠাৎ একটা প্রকাণ্ড লাল চাকা এক লাফে আকাশে উঠল। অদিগন্ত সমুদ্র লাল হয়ে গেল। এক অলৌকিক দৃশ্য। ক্যামেরায় ছবি তুলে ঝাউবনের ভেতর দিকে হাঁটতে থাকলাম। ঝাউবনের মাটিতে অজস্র পায়ের ছাপ। অনেকখানি হাঁটার পর বাঁদিকের নিচে কেয়াঝোপে এক পাটি স্লিপার চোখে পড়ল। লাল দুফিতের মেয়েদের স্লিপার। স্লিপারটা ছেঁড়া নয়, তাই নেমে গিয়ে ওটা কিছুক্ষণ খুঁটিয়ে দেখলাম। তারপর হঠাৎ মাথায় একটা অদ্ভুত খেয়াল চাপল। ওটা কুড়িয়ে নিয়ে বালিতে পুঁতে একটা শুকনো ডাল ফেলে রাখলাম, যাতে পরে জায়গাটা চিনতে পারি। জানি না কেন এটা করলাম। আবার ঝাউবনে উঠে কয়েক পা হাঁটার পর ঝুঁকে পড়লো বাঁদিকে। নিচে একটা কাঁটা ঝোপে কি একটা জিনিস আটকে আছে। সূর্যের প্রথম আলোয় ইঞ্চি 2 লম্বা জিনিসটা চিকমিক করছে। নেমে গিয়ে দেখি নীল শাড়ির একটু অংশ, কিন্তু ওই অংশটুকু কোনো পুরানো শাড়ির নয়। তুলে নিয়ে টেনে দেখলাম, আমার ধারণা ঠিক, ফাইবারগুলো শক্ত এবং সিনথেটিক ফাইবার। তারপরে মনে পড়ে গেল অধ্যাপিকা অমিতা দাশগুপ্তার পরনে গতকাল বিকেলে নীল শাড়ি দেখেছিলাম। ব্যাপারটা খতিয়ে দেখা দরকার। কাপড়টুকু পকেটস্থ করলাম। তারপর আবার ঝাউবনে উঠে কিছুটা এগিয়ে ডাইনে সমুদ্রের বিচে নেমে গেলাম। বিচে ভিড় জমে গেছে। প্রথম সকালে টাটকা সমুদ্র দেখার নেশা মানুষজনকে পেয়ে বসেছে। নুলিয়ারা কাঠের ভেলা ভাসিয়ে ব্রেক ওয়াটার পেরিয়ে মধ্য সমুদ্রে পৌঁছানোর জন্য লড়াই করছে। সমুদ্র ওদের ঠেলে ফেলে দিচ্ছে, কিন্তু ওরা সমুদ্রে যাবেই যাবে, না গেলে সারাদিন উপোস। ভিড় থেকে দূরে একলা দাঁড়িয়ে আছেন ডক্টর শক্তিপদ ব্রহ্ম। কাছে গেলে আমাকে দেখে সম্ভাষণ করলেন, গুড মর্নিং। মর্নিং ডক্টর ব্রহ্ম। ডক্টর ব্রহ্ম বাঁকা হেসে আমাকে ইশারায় দেখালেন ডক্টর মৈত্র এবং আশিস পুরানো লাইট হাউসের দিকে এগিয়ে চলেছে। লাইট হাউসটা পূর্বে এবং এখান থেকে বড় জোর 100-5 মিটার দূরে। বাইনোকুলারে ওদের দেখে একটু উদ্বিগ্ন হলাম। দুজনের মুখের একটা পাশ স্পষ্ট দেখা যাচ্ছে। লেন্স অ্যাডজাস্ট করলে মুখের অংশ আরো স্পষ্ট হলো। দুটি মুখেই কি এক বিহ্বলতার ছাপ। দুজনে লাইট হাউসের ওধারে অদৃশ্য হলেন। ডক্টর ব্রহ্ম আসতে বললেন, কি বুঝলেন বলুন কর্নেল সরকার? বাইনোকুলার নামিয়ে রেখে বললাম, কিছু বুঝলাম না। আপনি বাইনোকুলারে দেখেও কিছু বুঝলেন না? হাসলেন ডক্টর ব্রহ্ম। আমি কিন্তু বুঝেছি। কি বুঝেছেন? মান অভিমানের পালা চলছে। শ্রীমতী সম্ভবত রাগ করে ওখানে কোথাও বসে আছেন।
দেখেছেন যেতে? মাথা নাড়লেন ডক্টর ব্রহ্ম। না, ওই রকমভাবে দুই পুরুষের যাওয়া দেখে তাই মনে হচ্ছিল। একটু ভেবে নিয়ে বললাম, আচ্ছা ডক্টর ব্রহ্ম, শুনেছি ডক্টর মৈত্র যে গবেষণাটা করছেন সেটা নাকি বৈপ্লবিক ব্যাপার ঘটাবে। ও বাস, আমার ধারণা ভদ্রলোক বিদেশ থেকে কারো থিসিস চুরি করে এনেছেন। আস্তে আস্তে বললাম, আপনি ওর ওপর কেন যেন রুষ্ট। হব না রুষ্ট? ডক্টর ব্রহ্ম প্রায় খেকিয়ে উঠলেন। একে ওকে বলে বেড়াচ্ছেন আমি ওর সেমিনার পেপারের কপি চুরি করে সেটা নষ্ট করেছি। কিভাবে নষ্ট করেছেন? ডক্টর ব্রহ্ম অনিচ্ছা সত্ত্বেও হাসলেন। ছিঁড়ে কুচি কুচি করেছি নাকি? আমার ধারণা ওই ছোকরাকে দিয়ে একটা কপি ছিঁড়ে ডক্টর মৈত্র আমার ঘরের জানালার পেছনে ফেলতে বলেছিলেন। কুচিগুলো পড়েছিল তাহলে? ছিল, এটাই আশ্চর্য। কেন আমি ওসব ট্র্যাপে হাত দিতে যাবো বলুন? আমার সাবজেক্ট তো আলাদা। ডক্টর ব্রহ্ম, ওর সঙ্গে আপনার কতদিনের পরিচয়? মুখোমুখি আলাপ এখানে এসে। ওর নাম রেকমেন্ড করেছিলেন আমাদের সমিতির একজন মেম্বার। আমি ভুল করে ফেলেছি। অধ্যাপিকা দাশগুপ্তার সঙ্গে মুখোমুখি আলাপ কতদিন আগে? মাস তিনেক। উনি কাগজে সমিতির বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেছিলেন। তখন উনি অবিবাহিত ছিলেন কি? হ্যাঁ, বলে ডক্টর ব্রহ্ম পা বাড়ালেন। আসি কর্নেল সরকার, সকাল 9টায় সভা বসবে, প্রিপারেশন দরকার। আপনি এই সেশনে অবশ্য থাকবেন যেন। ডক্টর ব্রহ্ম চলে গেলেন। বাইনোকুলারে আবার লাইট হাউসের দিকটা দেখছিলাম। ডক্টর মৈত্র ফিরে আসছে। পেছনে আশিস সেন। দুটি মুখ স্পষ্ট দেখতে পাচ্ছি, উদ্বেগের গাঢ় ছাপ। মনে মনে চাইছিলাম এই সুন্দর সকালে যেন কোনো দুঃসংবাদ শুনতে না হয়। একটু পরে ওরা মোড় নিয়ে বালিয়াইতে উঠলেন। তখন ওদের অনুসরণ করলাম। হোটেল দ্য সার্কের কাছাকাছি গিয়ে ওদের নাগাল পেলাম। বললাম, গুড মর্নিং ডক্টর মৈত্র। ডক্টর মৈত্র আসতে বললেন, মর্নিং। আপনারা লাইট হাউস দেখতে গিয়েছিলেন? আশিস কি বলতে ঠোঁট ফাঁক করেছিল। ডক্টর মৈত্র তাকে ইশারায় চলে যেতে বললেন। সে চলে গেল। পিচ রাস্তার মোড়ে আমরা দাঁড়িয়েছিলাম। সেপ্টেম্বরের ঝলমলে সূর্য হঠাৎ মেঘে চাপা পড়ল। ডক্টর মৈত্র আমার দিকে কেমন চোখে তাকিয়ে বললেন, একটা গন্ডগোলে পড়েছি কর্নেল সরকার। আপনার স্ত্রী? আমার কথার উপর ডক্টর মৈত্র বললেন, ঘুম থেকে উঠে তাকে খুঁজে পাচ্ছি না। হোটেলে কেউ তাকে বেরিয়ে যেতে দেখেনি। অবশ্য আমার স্যুটের পেছনে বাউন্ডারি ওয়ালের খানিকটা অংশ ভাঙা। একজন মানুষ অনায়াসে গলে যেতে পারে। রাত্রে কি আপনাদের মধ্যে, সরি, আপনার ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো অনুচিত। ডক্টর মৈত্র আস্তে গম্ভীর মুখে বললেন, আপনি প্রশ্নটা তুলতেই পারেন, কারণ আপনি একজন রহস্যভেদী। গত রাতে আপনার ঘর থেকে ফেরার পর অমিতার সঙ্গে আমার একটু তর্কাতর্কি বেঁধেছিল। কি নিয়ে তাও বলা দরকার। অমিতা আমার পেপার ছাত্রে কিছু খুঁজছিল। আশিস ইশারায় সেটা বুঝিয়ে না দিলে জানতে পারতাম না। এই ছেলেটা আমার প্রহরী বলতে পারেন। সে পাশের সিঙ্গেল রুমে থাকে। আশিস? একটু অবাক হয়ে বললাম, আশিস কি বোবা কালা? ঠিক ধরেছেন, কিন্তু সে মুখ বধির স্কুলে পড়াশোনা করেছে। সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে। ওই সাইন ল্যাঙ্গুয়েজ আমিও জানি। আশিস কিভাবে জানলো মিসেস অমিতা আপনার পেপার হাতরে কিছু খুঁজছিলেন? আশিস তখন আমাদের শুটে ছিল। বোবা কালা বলে অমিতা তাকে গ্রাহ্য করেনি। ডক্টর মৈত্র পা বাড়ালেন হোটেলের দিকে। আমি অবশ্য অমিতাকে সেজন্য তত কিছু বলিনি। শুধু বলেছিলাম কোনো পেপার দরকার হলে আমাকে বললেই তো হয়। তার কাছে আবার গোপনীয় কিছু থাকতে পারে না। অমিতা কেন কে জানে ভীষণ চটে গেল। আপনারা লাইট হাউসের দিকে ওকে খুঁজতে গেলেন কেন? ডক্টর মৈত্র নিচের দিকে দৃষ্টি রেখে হাঁটছিলেন। বললেন, কাল বিকেলে আশিসকে নিয়েই অমিতা ওখানে গিয়েছিল, তাই ভাবলাম। যাই হোক, মর্নিং সেশনে যাচ্ছেন তো? না, আমি এবেলা প্রজাপতির ছবি তুলতে বেরোবো। কেয়াবনের দিকটায় অনেক প্রজাপতি দেখেছি। কখন বেরোবেন? ব্রেকফাস্ট করার পর। আমি মর্নিং সেশন মিস করব না, আর মিনিট 15 দেরি। আপনি কাইন্ডলি দেখবেন যদি অমিতা ওদিকে গিয়ে থাকে। ওর কথার উপর বললাম,
অবশ্যই। ব্রেকফাস্ট করে 8:30টায় বেরোলাম। সেই জুতো পরে থাকা জায়গাটা তন্ন তন্ন খুঁজে আর কিছু দেখতে পেলাম না। ঝাউবনে উঠে কিছুটা চলার পর হঠাৎ কি একটা চকচকে জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করলো। জিনিসটা একটা ঝাউ গাছের গোড়ায় পড়ে আছে, রোদে চকচক করছে। কাছে গিয়ে দেখি একটা ঘড়ি। চেন খুলে পড়ে গেছে কার হাত থেকে। ঘড়িটা জাপানি এবং বেশ দামি। পুরুষদের মতো ঘড়ি মেয়েরাও অনেকে আজকাল পরেন। পকেটে চালান করে চারপাশটা খুঁটিয়ে লক্ষ্য করলাম। টের পেলাম আমি উত্তেজিত। প্রায় আধ ঘন্টার বেশি প্রাণীর চোখে খোঁজাখুঁজি করে হাল ছেড়ে দিলাম। এতক্ষণে প্রশ্নটা তীব্র হয়ে বেঁধছিল, অধ্যাপিকা অমিতা দাশগুপ্তকে কি খুন করা হয়েছে গত রাতে? 2 কিলোমিটার দূরে একটা নদী এসে সমুদ্রে মিশেছে। সেখানে বার্ডস স্যাংচুয়ারি। অনেকক্ষণ পাখি দেখে এবং ফিল্মের একটা রোল প্রায় শেষ করে ছবি তুলে পিচ রাস্তা ধরে ফিরছিলাম হোটেলের দিকে। 1 কিমি আসার পর ডাইনের বালিয়ারি ও ঝাউবনের মিলনস্থলে দেখি কয়েকটা শকুন বসে আছে। থমকে দাঁড়ালাম। আকাশে আরো এক ঝাঁক শকুন নানা শব্দ করে একে একে এসে বসছে। ব্যাপারটা দেখতে হয়। এখানে একটা কাঠবাদামের গাছ আছে। শকুনগুলো এইসব গাছে বসে আছে। গুল্ম ঝোপের ভেতর অতি কষ্টে এগিয়ে গেলাম। খানিকটা জায়গা বালিতে ভর্তি। কোনো গাছ বা এক চিলতে ঘাসও গজায়নি। এক দঙ্গল কুকুর বালি আছড়াচ্ছে। প্রজাপতি ধরা নেটের স্টিক দিয়ে কুকুরগুলোকে তাড়ালাম। তারপর থমকে দাঁড়ালাম। একটা কালো চুল বেরিয়ে পড়েছে। দেখে আমার মাথার ভেতর ঠান্ডা হিম ঢিল গড়িয়ে গেল। পিঠের কিডব্যাগ থেকে ফাঁচ করা ছুরি বের করলাম। অনেক কাঁটা ঝোপ কেটে ভালো করে পুঁতে দিলাম চারিদিকে। হোটেলে ফিরেই ফোন করলাম পুলিশকে। তখন সেমিনার পুরো দমে চলছে। সরকারি মেরিন হাউসের হলঘরে। 11:30 বাজে। পুলিশ অফিসার PR দাস আমার পরিচিত। ব্যাপারটা আমার কাছে জেনে নিয়ে জিপ ছুটিয়ে অকুস্থলে গেলেন। আমি গেলাম না। বোবাকালা যুবকটিকে খুঁজছিলাম। একটু পরে বাইনোকুলারে দেখলাম সে সি বিচে দাঁড়িয়ে আছে। তার কাছে চলে গেলাম। বোবাকালাদের 2 হাতের আঙুলের সাহায্যে সাইন ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। আমার সব বিষয়ে একটু বাতিক বা নেশা আছে। দেখা যাক ওর সঙ্গে চিহ্ন ভাষায় কথা বলতে পারি কিনা। আমার নিজের প্রতিভায় নিজেই অবাক হলাম। সে চমৎকার সাড়া দিল। সেই চিহ্ন ভাষার আলাপটা এরকম। তোমার নাম কি? আশিস? হ্যাঁ, আপনি কি? কর্নেল নীলাদ্রি সরকার। নামটা বোঝাতে অনেক কসরত করতে হলো। মিলিটারি ব্যাপারটা সে ভালোই বুঝলো, তবে অবসরপ্রাপ্ত জেনে একটু হতাশ হলো। সে আমার সম্পর্কে আরো জানতে চাইছিল। তাকে সরাসরি অধ্যাপিকার কথা বললাম। সে বলল উনি হয়তো রাগ করে চলে গেছেন। কিডব্যাগ থেকে এক পাটি স্লিপার, শাড়ির টুকরো এবং ঘড়িটা দেখালাম। অমনিও ভীষণ উত্তেজিত হয়ে সাইন ল্যাঙ্গুয়েজ ছেড়ে গলার ভেতর অদ্ভুত শব্দ করতে থাকলো। তারপর দৌড়ে চলে গেল। পিচ রাস্তায় গিয়ে সে সেমিনার হলের দিকে ছুটল। আমি হতাশ হয়ে নিজের শুটে ফিরে এলাম। সারা চন্দনপুর অংশে ভেঙে পড়েছিল। সবখানে ভিড়, জটলা, জল্পনা কল্পনা। ডক্টর মৈত্রের অভিযোগে পুলিশ ডক্টর ব্রহ্মকে গ্রেপ্তার করল। গ্রেপ্তারের অবশ্য ভিত্তি ছিল। ডক্টর ব্রহ্মের ঘরে ডক্টর মৈত্রের হারিয়ে যাওয়া একটা অ্যান্টি ড্রাগ মানসিকতা তৈরির ওষুধের ফর্মুলা পাওয়া গেছে। ডক্টর ব্রহ্ম তীব্র আপত্তি জানিয়ে বলেছিলেন ডক্টর মৈত্র ওটা আশিস বা ওর স্ত্রীকে দিয়ে পাচার করেছেন। কিন্তু আশিস বোবা কালা। সে সাইন ল্যাঙ্গুয়েজে জানালো কাজটা সে করেনি। আর মৃতা অমিতার মুখ থেকে জানার কোনো উপায় নেই। তবে আরও সাংঘাতিক প্রমাণ হলো ঘড়িটা ডক্টর ব্রহ্মেরই। ডক্টর মৈত্র আমাকে সাক্ষী মেনে রাতের ঝাউবনে আলোর সংকেতের কথাও পুলিশকে জানিয়েছিলেন। বিকেলে বেড়াতে বেরিয়ে দেখি ডক্টর মৈত্র এবং আশিস লাইট হাউসের দিকে চলেছেন। অনেকটা ঘুরে বালিয়াড়ির আড়ালে ওদের অনুসরণ করলাম। লাইট হাউসের নিচেই সমুদ্র। অনেক পাথর পড়ে আছে। তাই ওখানে ব্রেক ওয়াটারের গর্জন এবং আস্ফালন প্রচণ্ড। হঠাৎ দেখলাম আশিস ডক্টর মৈত্রকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করল। ডক্টর মৈত্র টাল খেয়ে একপাশে পড়লেন। তারপর দৌড়ে পালিয়ে এলেন। আশিস চুপচাপ দাঁড়িয়ে রইল। এর কি ব্যাখ্যা হতে পারে? ডক্টর মৈত্র চলে আসার পর আমি আশিসের কাছে গেলাম। আমাকে দেখে সে সাইন ল্যাঙ্গুয়েজে বলল ডক্টর মৈত্র আমাকে একটু হলেই নিচে ফেলে দিতেন। অবাক হয়ে বললাম কিন্তু আমি তো দেখছিলাম তুমি ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলার চেষ্টা করছিলে। আপনি ভুল দেখেছেন। উনি আমাকে ফেলে দিচ্ছিলেন, আমি বাধা দিয়েছি। আশিস, তুমি কি অমিতাকে ভালোবাসতে?
আশিস হকচকিয়ে গেল এই আকস্মিক প্রশ্নে। একটু পরে তার চোখে জল দেখলাম। সে বলল, হ্যাঁ। উনি তো তোমার চেয়ে বয়সে বড়। না, আমরা প্রায় সমবয়সী। সে বয়সও বুঝিয়ে দিল। তার বয়স 28 বছর। অমিতাকে একটু বয়স্ক দেখালেও তার বয়স 27 বছর 9-10 মাসের বেশি নয়। আশিস আরো বলল, তার সঙ্গে অমিতার বিয়ের কথা ছিল। অমিতার ইচ্ছা সেটা। কিন্তু অমিতার মা বোবা কালোর সঙ্গে সুশিক্ষিতা মেয়ের বিয়েতে আপত্তি তোলেন, আত্মহত্যার ভয় দেখান। তাই আমি অমিতাকে নিবৃত্ত করেছিলাম। 2 মাস আগে ডক্টর মৈত্রের সঙ্গে অমিতার আলাপ পরিচয় হয়। আমি অমিতাকে বলি, ওকে বিয়ে করো, তোমার বিদেশে গিয়ে রিসার্চের সুযোগ হবে। তারপর অমিতার কথায় আমাকে ডক্টর মৈত্র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট করে নেন। আশিস, রাতে ঝাউবনে কোনো আলো দেখেছো? গত রাত এবং আগের রাতে? না। ডক্টর ব্রহ্মের সম্পর্কে তোমার ধারণা কি? নাক গলানে লোক, খুব নীতিবাগীশ। অমিতাকে কি তিনি খুন করতে পারেন? একটু চুপ করে থেকে আশিস জানালো, তেমন কোনো কারণ সে খুঁজে পাচ্ছে না। তোমাদের উনি গোপনে পরস্পরকে চুমু খেতে দেখেছেন। তাতে কি, বেশ করেছি। ডক্টর মৈত্র ঈর্ষাবশে অমিতাকে খুন করতে পারেন কি? জানি না, তবে ডক্টর মৈত্র ভীতু লোক, অমিতাকে ভয় করে চলতেন। একটা চুরুট ধরিয়ে নিতে অসুবিধা হচ্ছিল, প্রচন্ড বাতাস। লাইট হাউসের আড়ালে গেলাম। সেই সময় আশিস হনহন করে চলে গেল। ডক্টর ব্রহ্ম কি উগ্র নীতিবাগীশ বলেই অমিতাকে সহ্য করতে পারছিলেন না? না, এই তুচ্ছ কারণে কেউ নরহত্যা করতে পারে না। দ্বিতীয় এবং খাঁটি কারণ হলো অ্যান্টি ড্রাগ ওষুধ তৈরির ফর্মুলা। ডক্টর মৈত্রের ঘর থেকে চুরি করার সময় সম্ভবত অমিতা দেখে ফেলেছিলেন ডক্টর ব্রহ্মকে। সেমিনার বন্ধ হয়ে গেছে। পণ্ডিত জনেরা সবাই লাঞ্চের পর বাসে বা নিজের গাড়িতে ফিরে গেছেন। ডক্টর মৈত্রকে জিজ্ঞেস করে জানলাম আশিসকে খুঁজে পাচ্ছেন না এবং তিনি ভীষণ উদ্বিগ্ন, পুলিশকে জানাবেন ভাবছেন। লাঞ্চের পর একটু জিরিয়ে নিয়ে থানায় গেলাম। পুলিশ অফিসার মিস্টার দাস আমাকে সম্ভাষণ করে বললেন, হাই ওল্ড বস, আপনি যেখানেই যান সেখানেই ডেড বডি পড়ে বলে পুলিশ মহলে কিংবদন্তি চালু আছে। আশা করি খুন খারাপের গন্ধ পেয়ে চন্দনপুর অনসিতে হাজির হননি। না, সেমিনারে আমাকে যোগ দিতে অনুরোধ করেছিলেন ডক্টর ব্রহ্ম। কর্নেল, প্লিজ একটু ঝেড়ে কাশুন। কিছু বুঝতে পারছি না মিস্টার দাস, আমি ডক্টর ব্রহ্মের সঙ্গে একটু কথা বলতে চাই। এখনই ব্যবস্থা করে দিচ্ছি, ওকে এখন জেরা করা হচ্ছে। কিছুক্ষণ পরে হাজতে ঢুকলাম। ডক্টর ব্রহ্ম গারদ ধরে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে হাউ হাউ করে ছেলে মানুষের মতো কেঁদে ফেললেন। বললুম, ডক্টর ব্রহ্ম, আপনি একজন পণ্ডিত মানুষ, ভেঙে পড়া আপনার শোভা পায় না। আমার প্রশ্নের জবাব দিন প্লিজ, যা বলবেন সত্য বলবেন। বলুন, কি জানতে চান? ডক্টর ব্রহ্ম চোখ মুছে বললেন, আমি মিথ্যাবাদী নই। আপনার ঘড়ি ওখানে গেল কি করে? ঘড়িটা গত রাতে আপনার ঘরে যাওয়ার সময় টেবিলে খুলে রেখেছিলাম, ফিরে এসে পাইনি। কিন্তু এ নিয়ে হইচই করিনি, শুধু ম্যানেজারকে বলেছিলাম কথাটা। ম্যানেজার বলেছিলেন, এমন অভিযোগ এই প্রথম পেলাম। আমাদের কর্মচারীরা বিশ্বস্ত, তবে জিজ্ঞেস করে দেখব। ঝাউবনের রাতে কোনো আলো দেখেননি বলছিলেন আমাকে। হ্যাঁ, কোনো আলো দেখিনি, কিন্তু ডক্টর মৈত্র দেখেছিলেন। দেখতে পারেন। ওর ওষুধের ফর্মুলা আপনার ঘরে গেল কি করে? আশিস বা অমিতা দাশগুপ্তা। বলে চুপ করলেন ডক্টর ব্রহ্ম। একটু পরে বললেন, মনে পড়ছে, গতকাল ইভিনিংয়ে অমিতা এসেছিলেন আমার সঙ্গে আজ সকালের সেশন নিয়ে আলোচনা করতে। তখনই রেখে যেতে পারেন স্বামীর হুকুমে। কে অমিতাকে খুন করে পুঁতে রেখে আসতে পারে বলে আপনার ধারণা? ডক্টর মৈত্র। কেন? স্ত্রী ব্যভিচারিণী, এটাই কি যথেষ্ট কারণ নয়? থ্যাঙ্কস ডক্টর ব্রহ্ম, চলি। বিকেলে হাঁটতে হাঁটতে সেখানে গেলাম যেখানে অমিতার লাশ পুঁতে রাখা হয়েছিল। দাঁড়িয়ে থাকতে থাকতে হয়তো ইনটুইশন, হঠাৎ মনে হলো কেউ আমাকে দেখছে। তখনই বাইনোকুলারে চারিদিক খুঁটিয়ে দেখতে থাকলাম। সামনে কিছু দূরে বাঁদিকে কেয়াঝোপের আড়ালে কেউ বসে আছে। সে আমার দিকে ঘুরলে দেখি আশিস, তার হাতে একটা ভোজালি।
চমকে উঠলাম। একটা ঘন ঝোপের আড়ালে হুমড়ি খেয়ে বসে পড়লাম। একটু পরে দেখি হনহন করে ডক্টর মৈত্র এগিয়ে আসছেন ঝাউবনের দিক থেকে, তার হাতে রিভলভার। এদিক ওদিক তাকিয়ে কাকে খুঁজছেন যেন। খুঁজতে খুঁজতে নিচের জঙ্গলে নামলেন। তারপর যেখানে অমিতার লাশ পোঁতা ছিল তার একটু তফাতে গুঁড়ি মেরে বসে জুতোর ডগা দিয়ে বালি সরাতে থাকলেন। একটা ব্রিফকেস বেরোল। ব্রিফকেসটা বাহাতে তুলে নিয়ে উঠে দাঁড়িয়েছেন। আশিস ভোজালি হাতে গুঁড়ি মেরে বেরিয়ে এলো। ডক্টর মৈত্রের উপর ঝাঁপিয়ে পড়ার আগে আমি চেঁচিয়ে উঠলাম, ডক্টর মৈত্র! দুজনেই ঘুরলেন আমার দিকে। আশিস আমাকে দেখে পালাতে যাচ্ছিল। ডক্টর মৈত্র তার দিকে রিভলভার তাক করলে আবার বললাম, ডক্টর মৈত্র! আশিস পালিয়ে গেল। ডক্টর মৈত্র বললেন, দেখুন দেখুন, শয়তানটার কীর্তি আমাকে খুন করার জন্য এখানে ওত পেতে বসেছিল, কারণ ও জানতো অমিতার হারানো ব্রিফকেস খুঁজতে আমি এখানে আসবো। তবে আমিও তৈরি হয়ে এসেছিলাম। রিভলভারটা আমাকে দিন ডক্টর মৈত্র, নইলে আপনার রিভলভার ধরা হাতে আমি গুলি করব। আমার হাতে রিভলভার দেখে ডক্টর মৈত্র তার রিভলভার ফেলে দিলেন। এগিয়ে গিয়ে সেটা কুড়িয়ে কিট ব্যাগে ঢোকালাম। তারপর ডক্টর মৈত্রের শার্টের গলার খামচে ধরলাম আচমকা। ডক্টর মৈত্র বললেন, হে কি? ডক্টর মৈত্র, স্ত্রী হত্যার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হবে। চুপচাপ আমার সঙ্গে চলুন। আশ্চর্য, কি বলছেন আপনি? ঝাউবনে আলোর সিগন্যাল দিয়ে আপনি আমাকে বোকা বানাতে চেয়েছিলেন। অমিতার অ্যান্টি ড্রাগ ওষুধের ফর্মুলা চুরির জন্য আপনি তাকে বিয়ে করেছিলেন। জানতেন আপনার স্ত্রী আশিসের প্রতি আসক্ত, তবু আপনার মনে বিকার ঘটেনি। গত রাতে ঝাউবনে আলো জ্বেলে তারপর আপনি আমার কাছে গিয়েছিলেন। তারপর অমিতাকে ঘুমন্ত অবস্থায় ইঞ্জেকশন করে মেরে তার বডি পেছনের বাউন্ডারি ওয়ালের ভাঙা জায়গা দিয়ে বাইরে ফেলেন। সেখানে কিছু চিহ্ন আছে। মিস্টার দাসকে আভাস দিয়ে এসেছিলাম, তাই কথা বলে সময় কাটাচ্ছিলাম। পুলিশের জিপ এসে রাস্তায় থামল। সদল বলে ছুটে এলেন মিস্টার দাস। ডক্টর মৈত্রের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিলেন। বললাম, ব্রিফকেসটা এখানে পুঁতে রেখে আরো ধোকা দিতে চেয়েছিলেন মৈত্র মশাই। তার ইচ্ছা ছিল পুলিশ এটা আবিষ্কার করুক। তাহলে ডক্টর ব্রহ্মের ঘাড়ে দোষটা পড়বে। আসলে ডক্টর ব্রহ্মের ঘাড়ে পাওয়া ফর্মুলাটা বোগাস। এই ব্রিফকেসেই অমিতার আসল ফর্মুলা আছে। এটা অমিতারই ব্রিফকেস। এতক্ষণে আশিস এলো। হাতে ভোজালি নেই, এক পাটি স্লিপার, চোখে জল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।